সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের কেরিয়ার আড্ডায় একজন সফল তরুণের জীবনের গল্প জানার চেষ্টা করব, যিনি বর্তমানে বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত রয়েছেন। ভাই, আপনার একটু পরিচয়টা আমাদের সামনে তুলে ধরেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমার হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালীতে। আমি বর্তমানে কর্মরত আছি বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট কমিশনারের খুলনাতে। আচ্ছা, আপনি পড়াশোনা কোথায় করেছেন? আমি পড়াশোনা, আমার মাস্টার শেষ হয়েছে বরিশাল বিএম কলেজ থেকে। আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন? এসএসসি এবং এইচএসসি ছিল আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, আর অনার্স মাস্টার্স হলো রাষ্ট্রবিজ্ঞান। ও আচ্ছা। এরপরে আপনি যে বর্তমানে যেখানে কর্মরত আছেন, এর আগে মানে কয়টি ভাইবা দিয়েছেন? আমি এর আগে আমার এই 13তম ভাইবে আর কি আমার জব হয়েছে। মানে 13তম ভাইবাতে গিয়ে আপনি এই চাকরিটি পেয়েছেন? চাকরিটি পেয়েছি। ও আচ্ছা আচ্ছা। এই যে আপনি একটি সরকারি চাকরি পেলেন, এর জন্য আপনার প্রস্তুতিটা কেমন ছিল? আপনি কি কোথাও কোচিং করেছেন? প্রস্তুতি বলতে আমি আমার অনার্স থার্ড ইয়ারের যখন আমি পড়তেছিলাম, ওই সময় আমি 40তম বিসিএস এ কোচিং করছিলাম কনফিডেন্সে ঢাকায়। এরপরে আর কোনো কোচিং করা হয় না, বাকি নিজের মতো আর কি পড়াশোনা। ও আচ্ছা। এখন যারা ধরেন বাজারে চাকরি খুঁজছে, পড়াশোনা শেষ করেছে, অনেকেই প্রচণ্ড হতাশায় থাকে। নিশ্চয়ই আপনিও যখন চাকরি খুঁজতেছিলেন, আপনিও এরকম হয়তো কিছুটা হতাশায় ছিলেন। অনেকের একটা আমাদের ভ্রান্ত ধারণা আছে যে বাজারে টাকা ছাড়া চাকরি হয় না, সরকারি চাকরি, এই ধরনের একটা প্রায় অনেকের কাছে শুনি। আসলে এটা কতটা সত্যতা আছে এই কথার? বা আপনি তো নিজে চাকরি করছেন, বা আপনার কোনো টাকা পয়সা লাগছে কিনা চাকরি? আসলে সম্পূর্ণ এটা হলো যে নিজেদের উপরে, যারা পড়াশোনাটা করতে পারে ভালোভাবে, যে মন থেকে যাদের ইচ্ছা আছে যে তারা চাকরি নিবে, তো পড়াশোনা করলে তাদের চাকরি হয়। চাকরির ক্ষেত্রে আমার জানা মতে টাকা পয়সা লাগে না কোথাও। যারা মেধা তালিকায় একটু আগানো থাকে তাদের চাকরিটা দেখা যায় এখানে না হয়েছে অন্য একটা ডিপার্টমেন্টে হয়ে যায়, এক জায়গায় না এক এক জায়গায় না এক জায়গায়। আমার পরিচিত এরকমের আছে, কারণ 7-8টা চাকরি হয়েছে ডিপার্টমেন্ট চেঞ্জ করা। তো এক্ষেত্রে আমি মনে করি যে টাকার প্রয়োজন হয় না, চাকরির জন্য নিজের শ্রম, নিজের মেধা, যে যতটা আর কি সময় দিবে, যে নিজের মতো করে নিজেকে একটু প্রিপেয়ার করে নিতে পারবে, তার ওই রকমের চাকরি হয়। আচ্ছা, আরেকটি বিষয়, এখন মানে আপনি কি কি বই পড়েছেন এই যে সরকারি চাকরি পেলেন? এটা মূলত আমি প্রথম থেকে আমার শুরু হয়েছিল এভাবে যে নবম দশম শ্রেণীর বাংলার ক্ষেত্রে নবম দশম শ্রেণীর বোর্ডের যে ব্যাকরণ আছে ওইটা, এবং আর ইংলিশের জন্য তো মোটামুটি গতানুগতিকভাবে যেটা আমরা মাধ্যমিক বিদ্যালয়ে যেগুলো পড়াশুনো করে আসছি ওগুলোই। তো মূলত সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেওয়ার আগে একটা সিলেবাস দেখা দরকার। তো ওইরকম সিলেবাস দেখে সিলেবাস অনুসারে আগানো। তো এক্ষেত্রে বাজারে এখন বর্তমানে বিভিন্ন প্রকাশনী বই আছে, বিগত যে পরীক্ষাগুলো হয়েছে পরীক্ষাগুলোর প্রশ্নপত্র সহ সলিউশন সহ দেওয়া আছে। তো ওগুলো দেখলে একজন ক্যান্ডিডেট ভালোভাবে আর কি বুঝতে পারে তার কী পড়া উচিত এবং কি আর কি স্কিপ করা উচিত। আচ্ছা আচ্ছা। যারা ধরেন এখন মানে প্রচুর পরিমাণ হতাশ, যে চাকরি ইন্টারভিউ দিচ্ছে, হচ্ছে না, মানে তারা কিভাবে হতাশা কাটিয়ে উঠতে পারে, বা তাদের করণীয়টা কি, বা তারা কিভাবে আপনার মতো একটা দ্রুত সরকারি চাকরি পেতে পারে? করণীয় বলতে আসলে সরকারি চাকরিটা পাওয়ার ক্ষেত্রে আমি মনে করি এমন একটা, কারো 5-6 বছরও লাগে, এমনও আছে 3-4 মাসেও অনেকের গুছানো হয়ে যায়, অনেকের চাকরি পেয়ে যায়। মানে যাদের বেসিকটা যত ভালো তাদের তত দ্রুত চাকরি হয়। তো সেক্ষেত্রে যে যত দ্রুত সিলেবাসটা কমপ্লিট করতে পারবে, যে যতটা বেশি সময় দিতে পারবে, মোট কথা একটা এক্সামে ফার্স্ট সেকেন্ড থার্ড বা একটা ভালো পজিশন থাকার জন্য সে যত দ্রুত গুছিয়ে নিতে পারবে তাকে, তত তাড়াতাড়ি সে চাকরি দেবে। সেক্ষেত্রে দেখা যায় অনেকে ভাইবা দেয়, অনেকগুলো ভাইবা দেয়। রিটেনে টেকাটা আসলে অনেকেই রিটেনে টেকে, কিন্তু চাকরি পাওয়ার জন্য রিটেনে টেকা আর এমনিতে রিটেনে টেকাটা অনেক পার্থক্য থাকে। আচ্ছা, আরেকটি বিষয়, যে আপনি বর্তমানে যে ডিপার্টমেন্টে আছেন, বাংলাদেশ কাস্টমসের একটি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত রয়েছেন, যে এই কাস্টমসে কেরিয়ারটা কেমন?
আসলে আমাদের কাস্টমসের ক্যারিয়ার বলতে গেলে এখানে যতদূর আমরা জানি প্রমোশনটা ভালো আর কি। আমি নিয়োগ পাওয়ার পরে জানতে পারলাম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে। তো যদি এখানে কেউ আসতে চায় আলহামদুলিল্লাহ ভালো, আর যতটুকু আমি মনে করি ভবিষ্যৎ ক্যারিয়ার ভালো, পদোন্নতি আছে। পদোন্নতি আছে, সেক্ষেত্রে ক্যারিয়ার ভালো। আচ্ছা। আচ্ছা, আরেকটি বিষয় যে আপনি যে সরকারি চাকরি করবেন, এটা কি আপনার মানে জীবনের ইচ্ছা ছিল, বা কিভাবে আপনি এই সরকারি চাকরির জন্য অনুপ্রাণিত হলেন? অনুপ্রাণিত বলতে আমার বাবা সরকারি চাকরি করতো, আর আমি সহ আমরা 5 ভাই থাকি। আমি সহ আমার 4টা ভাই, আমার 4 ভাই তারাও সরকারি চাকরি করে, প্লাস আমার 3 জন দুলো ভাই সরকারি চাকরি করে। বেসিক্যালি আসলে আমার বড় ভাই সে সরকারি চাকরি করতো, এটা থেকে আর কি আমি অনুপ্রাণিত। সেখান থেকে পরিবারে অনেকেই সরকারি চাকরিজীবী। আচ্ছা, আপনি যে একের পর বলছিলেন যে মানে প্রায় 13টি ভাইবা দিয়েছেন, আপনি যখন একটার পর একটা ভাইবা দিচ্ছিলেন আর চাকরি হচ্ছিল না, তখন কি আপনি মানে হতাশ ছিলেন, বা যে আপনার চাকরি হবে এই ধরনের কোনো শঙ্কা কাজ করছে কিনা? বা আসলে এইটা হয় কি, আমাদের একটা গ্রুপ ছিল, আমরা পটুয়াখালী থেকে একটা গ্রুপ ঢাকায় উঠছিলাম সরকারি চাকরির জন্য। কেউ কেউ কোচিং করছে, কেউ আগে কোচিং করছে পরে করে নাই, নিজেদের মতো পড়াশোনা করছে। তো হয় কি, যদি একসাথে অনেকে থাকে বা মেসে থাকে তখন হতাশাটা কম হয়। যেমন আমার চাকরিটা আমার এইভাবে না হলেও দেখা যায় যে আমার পাশের যে সিট আছে বা পাশের রুমের ওই ভাইটার চাকরি হয়েছে, তো সেক্ষেত্রে একটা ভরসা পাওয়া যায় যে না আমার চাকরিটাও হবে। আর যারা এই কোচিংয়ে না থাকে, গ্রামে থাকে, তারা মূলত তাদের একটা ভাইবে বা একটা ভাইবে দেওয়ার পরে বা 2টা দেওয়ার পর জব না হলে তারা আসলে বেশি হতাশাগ্রস্ত হয় যে আসলে চাকরিটা হবে না। হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধরে হ্যাঁ। এগিয়ে যেতে হবে। আচ্ছা, এই মুহূর্তে যদি আমি মাত্র অনার্স শেষ করলাম বা আমি পড়াশোনা শেষ করলাম, আমি কিভাবে দ্রুত একটি সরকারি চাকরি পেতে পারি? এক্ষেত্রে আমার মনে হয় তাদেরকে এখন বর্তমানে অনেক কোচিং আছে ঢাকায়, তাছাড়া বরিশালে আছে বা প্রত্যেকটা বিভাগীয় শহর আছে, এমনকি জেলা শহরগুলোতে আছে। তো আমি মনে করি যদি ঢাকার দিকে যেতে পারে, যে কোনো কোচিং করে কোচিংয়ের সাথে থাকলে এটা তাদের জন্য খুব ভালো হবে, তাদের জন্য সহজ হবে। আচ্ছা, আরেকটি বিষয় ধরেন আমার আর্থিক সামর্থ্য নেই কোচিং করার, সেক্ষেত্রে আমি কিভাবে প্রস্তুতি নিতে পারি? সেক্ষেত্রে ওই যে প্রথমেই বললাম যে আসলে একটা পরীক্ষায় বসার পূর্বে পরীক্ষাটা সিলেবাসটা সম্পর্কে একটা ধারণা নেওয়া উচিত। তো এই সিলেবাস কি ধরনের প্রশ্ন আসবে, একটা বাজারে কি সিলেবাস পাওয়া যায়? সিলেবাস বলতে যে এখন বর্তমানে ওই যে বিগত পরীক্ষার প্রশ্ন সলিউশন আর কি, সমাধান সহ অনেকগুলো বই পাওয়া যায়। আমাকে হচ্ছে মানে বিগত সালের যে প্রশ্নগুলো আছে বিভিন্ন চাকরির পরীক্ষায়, সেগুলো ভালোভাবে সলভ করতে হবে। আর এগুলো সলভ করলেই মনে হয় যে একটা ভালো একটা ধারণা পাওয়া যাবে। এগুলো মূলত 11 থেকে 20তম গ্রেডের জন্য আমি বলতেছি এগুলো। আর যারা এর থেকে বেটার বিসিএস দিবে বা অন্যান্য বিসিএস এর জন্য তো সিলেবাস আছে বা এগুলো তো সবাই ভালোই জানে। কিন্তু আপনার 11 থেকে 20তম গ্রেডের জন্য যারা আছে, 13 থেকে 20তম গ্রেডের জন্য, এদের জন্য বিগত সালের প্রশ্নগুলো সংগ্রহ করে বা ওই বইগুলো থেকে সে দেখলো, বা মেইন হয়েছে কি এটা নিজের উপরে, যে নিজেকে যতটা সময় দিবে। সেটা কেউ চাইলে ঢাকায় গিয়ে কোচিং করতে পারে, কেউ চাইলে নিজের বাড়িতে থেকেও পড়ার নিজের সময় দিতে পড়াশোনা করতে পারে। ধন্যবাদ। আসলে আমরা এই ভাইটির কাছ থেকে যেটি জানলাম, আপনি যদি একটি সরকারি চাকরি পেতে চান তাহলে আপনাকে বিশেষ করে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালোভাবে শেষ করতে হবে, এবং কী ধরনের প্রশ্ন আসে সেই সম্পর্কে যদি একটু ধারণা থাকে, আর ধৈর্য ধরে যদি আপনি একটু পড়ালেখা করে যান, তাহলে অবশ্যই আপনি ভালো একটি চাকরি পেতে পারেন, এবং আপনার কেরিয়ার অনেক উন্নত হবে, সমৃদ্ধ হবে। আমরা চাই আপনি একটি সরকারি চাকরি পান এই ভাইটির মতো। ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। কেরিয়ার আড্ডা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আরেকটি আড্ডায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।